স্মার্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগত। আমরা স্কুল সার্ভিস কমিশনের আগামী যে এসএলএসটি পরীক্ষা হতে চলেছে সেখানে আমরা কিভাবে পড়াশোনা করব, কিভাবে ক্লাসগুলো হবে, কিভাবে মক টেস্ট হবে, কিভাবে ডিসকাশন হবে, ওভারঅল সমস্তটা আমি আলোচনা করব এবং তার সাথে সাথে আজকের যে টপিক ইন্ডিয়ান জিওগ্রাফি রিলিফ ফিচার্সের পুরো অংশটা আমরা কভার করব। ঠিক আছে, তো আমাদের সিলেবাসে 10টা টপিক রয়েছে। আমাদের যেটা পাশের সিলেবাস 9-10-এর, সেখানে আমরা জানি যে ওশানোগ্রাফিটা রয়েছে, 11-12-এ সেটা নেই। 11-12-এ জিওগ্রাফিক্যাল থট রয়েছে এবং তার সিলেবাসটা একটু বড়, টপিক ধরে ধরে একটু বড়। তো যেভাবে ক্লাসটা থাকবে আপনাদের মোটামুটি আমি একটা এখানে শিডিউল দেখাচ্ছি। এখানে ধরুন 5টা ক্লাস রয়েছে সপ্তাহে। প্রথমে 4 দিন আমি 9-10-এর টপিকটা করালাম, এক্সট্রা যে টপিকটা সেটা আমি পরের দিন করিয়ে দিলাম, সেটা শুধু 11-12-এর ক্লাস হলো। এভাবে ক্লাসগুলো হবে এবং ধরুন এই ক্লাসটা শুরু হচ্ছে 5 তারিখ, ধরে নিচ্ছি আমি এখানে, এটা একটা পুরাতন শিডিউল। 5 তারিখ ক্লাসটা শুরু হচ্ছে। 6 তারিখে যে ক্লাসটা 5 তারিখে হয়েছে, ধরুন মাইক্রো টপিক একদম প্রথমে আর্থ ক্রাস্টের ওপর যে মক টেস্ট সেটা কিন্তু পরের দিন নেওয়া হবে। অর্থাৎ আপনি একটা দিন সময় পাবেন, এই 6 তারিখটা সারাদিন সময় পাবেন সেটা নিয়ে যে নোটসটা দেওয়া হবে সেটা পড়ার, সেই টপিকটার উপর যতগুলো এমসিকিউ হয় সমস্ত এমসিকিউ তৈরি করার এবং নিজেদের মধ্যে কোয়েশ্চেন আনসার ডিসকাশান করা, যেটা একটা লিঙ্ক দিয়ে করানো হবে। আপনারা এই লিঙ্কটা দেবেন, ধরুন আপনাদের মধ্যে থেকে কেউ একটা লিঙ্ক দিলেন, আপনারা সেই লিঙ্কটা ধরে সকলে এসে কোয়েশ্চেন আনসার ডিসকাস করে নিলেন। তারপরে আপনারা সেটা পরীক্ষা দিলেন। আমি সন্ধ্যা নাগাদ কোয়েশ্চেনটা দেব, আপনারা সেই রাত্রিটা সময় পাবেন, তারপরে যে কোনো সময় ক্লাসের পরে সেই দিন টেস্টটা দিয়ে দিলেন এবং আমি আনসার দেওয়ার পর আপনারা স্কোরটা জানালেন। তারপরের দিন আবার ক্লাস হবে, সেই ক্লাসটার আবার কিন্তু মক টেস্ট হবে তারপরের দিন। ধরুন এই 7 তারিখে যে ক্লাসটা হলো সেটার মক টেস্টটা 8 তারিখে হলো। এরকমভাবে প্রত্যেক দিন ক্লাস হবে, প্রত্যেক দিন মক টেস্ট হবে এবং আপনারা প্রত্যেক দিন ডিসকাশান করবেন। শুধু নিজে পড়লে কিন্তু অতটাও ভালো পড়া হবে না, পড়ছেন তো বটেই, নিজের মতো করে পড়বেন, তার সাথে সাথে প্রত্যেক দিন আপনারা কোয়েশ্চেন আনসার ডিসকাস করবেন। একটা নির্দিষ্ট সময়, হয় দুপুরবেলা নয়তো রাত্রিবেলা, অথবা দুটো সময়েতেই, দুটো আলাদা আলাদা ব্যাচ করে নেবেন। আমি করে দেবো দুটো সেপারেট, আপনারা দুপুরে এসে ডিসকাস করলেন কোয়েশ্চেন আনসার, আবার রাতে করলেন। এতে করে সবথেকে ভালো পড়াটা হবে, মাল্টিপ্লাই হয়ে যাবে। ধরুন 5 জন ডিসকাস করছেন, 10 জন ডিসকাস করছেন, নিজের পড়াটা তো হবেই, বাকি আরও 9 জনের যে পড়াটা সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন, আপনার মাল্টিপ্লাই হয়ে যাবে পুরো অংশটা। তো এইভাবে প্রত্যেক দিন ইনভলভ থাকবেন, অ্যাক্টিভ থাকতে পারবেন এবং বাকিরা পড়ার তাদের দেখে আপনি ইন্সপায়ার্ড হবেন যে হ্যাঁ আমাকেও পড়তে হবে, সবাই আনসার করছে, সবাই আলোচনা করছে, আমাকেও করতে হবে, আমাকেও পেতে হবে। এই জিনিসটা কিন্তু গ্রুপ স্টাডির মাধ্যমে আসবে। সুতরাং সবটাই করতে হবে, মক টেস্টও ডেলি দিতে হবে এবং ওয়েমার সিটে মক টেস্ট দেবেন। আমি ওয়েমার সিটটা দিয়ে দেবো, সেটা প্রিন্ট করে রাখবেন, সেইটাতেই মক টেস্ট দেবেন, কারণ পরীক্ষাতে সেই জিনিসটাই করতে হবে এবং টাইম ধরে দেবেন, একটানা বসে দেবেন, ঠিক পরীক্ষা যেমনভাবে দেন সেইভাবে। এর কিন্তু অনেকগুলো বেনিফিট আছে মক টেস্ট দেওয়ার, সেটা বুঝতে পারবেন, যারা আগে দিয়েছেন তারা জানেন, যারা দেবেন তারা বুঝতে পারবেন মক টেস্ট দেওয়ার কি বেনিফিট। এক্স্যাক্ট পরীক্ষাতে যা করে আসতে হবে সেটা আপনি প্র্যাকটিস করার অনেক রকম সুবিধা আছে। যাই হোক, এবারে এরকমভাবে করা হলো, আপনাদের যেখানে যা নোটস দেওয়ার সেই নোটসগুলো দেওয়া হবে। ঠিক আছে, এবার তার সাথে সাথে ব্রড নোটস, যেমন ধরুন আমি এই টপিকটা আজকে পড়াবো, আমি দেখাচ্ছি এখানে, যেখানে যা আপনাদের এই টপিকের ওপর যা যা প্রয়োজন এর মধ্যে সবটা রয়েছে। এছাড়াও আমি বলে দেবো আপনাদের যেখান থেকে এমসিকিউ তৈরি হতে পারে, কোথা থেকে কী ধরনের কোয়েশ্চেন হতে পারে, সবটা আপনাদের বলে দেবো। তো নোটসটা আপনারা কভার করে নিলেন। এর সাথে সাথে আমি আপনাদের কিছু শর্ট নোটস দেবো। ধরুন এটা জিওগ্রাফির শর্ট নোটস, এখানে ওভারঅল একটা সাজানো গোছানো মেটেরিয়ালটা রয়েছে, ওভারঅল সাজানো গোছানো, এটা চট করে আপনারা রিভিশন করে নিতে পারবেন। তাহলে টপিক ধরে করলেন, তার সাথে শর্ট নোটস যাতে করে চট করে রিভিশন করে নিতে পারেন সেটা করলেন এবং তার সাথে প্রচুর পরিমাণে এমসিকিউ আপনারা করলেন। এইটাতে হলো কি, আপনাদের যত রকমভাবে প্রিপারেশান করানো সম্ভব সেটা কিন্তু এর মাধ্যমে সম্ভব হবে। ঠিক আছে, তাহলে আপনাদের কাজ হচ্ছে ইনভলভ হয়ে যাওয়া, এর মধ্যে আর এতটুকু সময় নেই হাতে, এটা বুঝে নিয়ে, কারণ হচ্ছে বুঝতেই পাচ্ছেন 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ করতে হলে আগস্ট সেপ্টেম্বরের পরে পরীক্ষা নিলে কিন্তু হবে না, পুরো একটা প্রসেস কমপ্লিট করা তারপরে নিলে হবে না। যদি আমরা কিছুটা সময় পেয়ে যাই সেটা খুব ভালো কথা,
কী সিস্টেমে পরীক্ষা হবে, কীরকম হবে সেটা এখন আমরা জানি না। যদিও 2 নাম্বারের পরীক্ষা ফিরে আসবে না, সেটা বিষয় নয়, এমসিকিউই থাকবে। নাম্বারটা আশা করা যায় বাড়বে, 100 নাম্বারের হতে পারে, 90 নাম্বারের হতে পারে, 10 নাম্বারের হতে পারে ইন্টারভিউ। নেগেটিভ মার্কিং থাকবে ধরে নিন, নাহলে এত সংখ্যক স্টুডেন্টকে বাদ দেওয়া সম্ভব হবে না। ঠিক আছে, আর এখন এই মুহূর্তে জল্পনা করার প্রয়োজন নেই যে পিটি হবে কি হবে না, বা টেট হবে কি হবে না। ঠিক আছে, সেটা আমরা দিলে জানতে পারবো। এই মুহূর্তে আমাদের কাজ হচ্ছে, সাবজেক্ট তো হবেই, সুতরাং সাবজেক্টটা আমরা একদম প্রপারলি ঠিক যতটা করা সম্ভব, আমার 100% দেওয়া সম্ভব আমি সেভাবে দেবো। এবার যারা একটু সময় কম পাচ্ছেন, বিভিন্ন কেউ কাজে ইনভলভ নানা রকম, তাদের কিন্তু পড়াশোনার মাধ্যমটাকে পাল্টাতে হবে। তারা একটু শুনে নেবেন, ক্লাসটা শুনে নেবেন, এমসিকিউ এর আমি আলাদা করে ভিডিও দেবো, সেইগুলো শুনে নেবেন, শুনে তৈরি করে নেবেন। ঠিক আছে, এক চুল জমি কোথাও কেউ ছাড়বেন না। এই সুযোগটা কিন্তু আপনারা পেয়েছেন, এই সুযোগ পাওয়ার কথা নয়, লাইফ টাইমে এই সুযোগ পাওয়ার কথা, কিন্তু এই সুযোগটা পেয়েছেন, এটা কাজে লাগান। আর দ্বিতীয় কোনো সুযোগের কথা ভাবারই দরকার নেই। আমি এটাতে পাচ্ছি, নিজেকে বোঝান। ঠিক আছে, সেই মোটিভেশনটা রাখুন যে আমি এটাতেই পাবো, আমার 100% আমি দেব, যত রকমভাবে সম্ভব আমি আপনাদের পাশে আছি। বাকিটা আপনাদের নিজেদের। এতটুকু সময় নষ্ট করবেন না নানা রকম দুশ্চিন্তা করে বা আদার্স বাইরের নানা রকম কথাবার্তা শুনে। যে সমস্ত সময় নষ্টের মাধ্যম আছে সেগুলোকে একদম দূরে ছুঁড়ে ফেলে দিন। যেটুকু সময় আছে 100% কাজে লাগান। আমি বলছি আপনারা আপনাদের জায়গাটা পাকা করে নিতে পারবেন। ঠিক আছে, আমি আমার দিক থেকে 100% দেব, বাকিটা আপনারা এগিয়ে আসুন, বাকিটা আপনারা আসুন, আমি সেইভাবে কিন্তু আপনাদের গাইড করব যাতে করে সেই জায়গায় আপনারা পৌঁছাতে পারেন। ঠিক আছে, একটা চুল খামতি কোথাও রাখবেন না। তো যাই হোক, আমি এই বিষয়টা নিয়ে আবারও পরে বিভিন্ন আলোচনা করব। আজকে আমরা মূলত টপিকে চলে যাব। ঠিক আছে, আজকের যেটা আমি ক্লাস করাবো সেই টপিকে আজকে চলে যাব। দেখুন, ভারতের ভূপ্রকৃতি আমাদের সিলেবাসের মধ্যে রিলিফ, ক্লাইমেট সমস্ত কিছু ইন্ডিয়ান জিওগ্রাফির মধ্যে রয়েছে। তো আমরা জানি কি, বিভিন্ন যুগে বিভিন্ন কন্টিনেন্টাল ড্রিফটের মাধ্যমে ভূপ্রকৃতিগুলো, আমাদের ভূমিভাগগুলো বিভিন্নভাবে চেঞ্জ হয়েছে। কন্টিনেন্টগুলো একটার সাথে একটা কখনো বিভিন্ন দিকে একদিকে ছিল, সেগুলো মুভমেন্ট করেছে, সেটা আমরা কন্টিনেন্টাল ড্রিফটে জানি। এখানে জাস্ট একটা বিভিন্ন যুগে কোন যুগে কি অবস্থানে ছিল, ট্রায়াসিকের সময় কোথায় ছিল, জুরাসিকের সময় কোথায় ছিল, তো পুরো এখানে একটা ভিডিও দেখানো রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন ভারতের যে ভূখণ্ডটা, ভারতের দক্ষিণ আফ্রিকা বা দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং আমেরিকার এই যে জিগস, এটা ছিল ভারতের ভূখণ্ডটা। এখানে ছিল মাদাগাস্কার, ছিল এখানে মাদাগাস্কারের অংশটা দেখতে পাচ্ছেন। তারপরে ধীরে ধীরে ক্রিটেশাস যুগ, এই যে উত্তর দিকে আস্তে আস্তে চলন, এই ঘটনাটা কিন্তু ঘটতে থাকে। এখানে যুগটা একটু দেখবেন, ক্রিটেশাসে এরকম চলনটা কিন্তু হয়েছিল। তারপরে আস্তে আস্তে এই অংশটা, ভারতীয় যে ভূখণ্ড, সেটা দক্ষিণ দিক থেকে উত্তর দিকে ক্রমশ সরতে থাকে। এবং এইখানে এই যে টেথিস ছিল, এখানে যে টেথিস ছিল, যার অবশিষ্টাংশ হিসেবে ভূমধ্যসাগর এখনও আছে, সেই টেথিসের মধ্যেকার যে পলি, সেটা ভাঁজপ্রাপ্ত হয়ে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়। এবং এই যে চলন, এই চলনের সময়তেও কিন্তু ভারতের যে ভূখণ্ডটা ছিল তার মধ্যে অনেক কিছু ফিচার্স পরিবর্তন হয়, সেটা আমরা থিওরি পোর্শনে এখনই দেখব। তো এটা বর্তমান পরিস্থিতি এই জায়গাতে রয়েছে, আপনারা জানেন। তো কোন সময়ে কোন যুগে কি হয়েছিল সেই জিওলজিক্যাল হিস্ট্রিটাও আমাদের কিন্তু জানতে হবে। শুধুমাত্র এখানে এই আছে এখানে এই আছে সেইটুকু না করে আমাদের কিন্তু ওভারঅল অংশটা জানতে হবে। তো এই পিরিয়ডের ক্লাসিফিকেশানটা আমরা কম বেশি জানি। আমি এটা যখন একদম বেসিক অংশটা করাবো তখন এইটা নিয়ে ডিটেলে আলোচনা করব, কোন সময় কি ছিল, কোন যুগে কি ভূমিরূপ ছিল, সারা বিশ্ব জুড়ে কোথায় কী ছিল, জিওলজিক্যাল হিস্ট্রি যে পোর্শনটা সেটা করাবো। এখানে জাস্ট এই ক্লাসিফিকেশানটা আছে। দেখুন, বর্তমান যে পরিস্থিতি, আমাদের এই ম্যাপটা বর্তমানে আমরা জানি এটা রয়েছে 100 মিলিয়ন বছর আগে এই পরিস্থিতিতে ছিল, এই অংশটা এখানে ছিল, এটা আমরা জানি। এবার আমরা মূল জায়গাতে চলে আসবো, যেটা ভারতের ভূপ্রকৃতিগত পরিস্থিতি। ভারতের ভূপ্রকৃতি, কোন ভূপ্রকৃতিটা কোন সময় হয়েছে, কোন যুগে কোনটা হয়েছে, সেটা আমাদের জানতে হবে। তো আমরা যে ভিডিওটা দেখলাম বা আমরা জানি যে একটা সময় মূল যেটা প্যানজিয়া, সেটা ভেঙে গিয়ে দুটো ভাগ হয়ে যায়। উত্তরের অংশটার নাম হয় লরেশিয়া, দক্ষিণ ভাগের অংশটার নাম হয় গান্ডোয়ানা। ভারতের ভূখণ্ড দক্ষিণ দিকের অংশ ছিল, গান্ডোয়ানার অংশ ছিল,
গান্ডোয়ানা অন্তর্ভুক্ত ছিল এবং মূলত প্রিক্যাম্বিয়ান যুগে এই অবস্থাটা ছিল। এবার ভারতের এই যে ভূখণ্ডটা ছিল সেই সময়, পার্টিকুলার সেই সময়, এই যে চলনটা দেখানো আছে দক্ষিণ থেকে উত্তরে কীভাবে চলন হয়েছে, তো এই যে ভূখণ্ডটা ছিল তখন আমরা 3টে ভাগে এটাকে ভাগ করতে পারি এবং সেই অবস্থাটাকে বলা হচ্ছে প্রোটো কন্টিনেন্ট। প্রোটো কন্টিনেন্ট, কন্টিনেন্টের ঠিক আগের অবস্থা, এই জায়গাটা বলা হচ্ছে প্রোটো কন্টিনেন্ট। 3টে অংশ ছিল, আরাবল্লী, দ্রাবিড় আর সিংভূম। এই 3টে ভূমিরূপগত অবস্থা ভারতের সেই মুহূর্তে ছিল। তখনও কিন্তু জোড়া লাগেনি, তখন ভারতীয় পাত ইউরেশীয় পাতের সাথে তখনও আসেনি, আরও অনেক দক্ষিণে ছিল। তো গান্ডোয়ানা যুগে কি হলো, এখানে নর্মদা, সোন, গোদাবরী সেই জায়গাটাতে একটা চ্যুতি তৈরি হয়, যে চ্যুতি বরাবর বর্তমানে দামোদর আর মহানদী প্রবাহিত রয়েছে। এবং আপনারা জানেন এইখানেই হচ্ছে ভারতের 98% কয়লা পাওয়া যায়। কয়লার যে বেল্ট রয়েছে, আমাদের যে গান্ডোয়ানা কোল্ড ফিল্ড যেটাকে বলা হয়, একদম স্পেসিফিক গান্ডোয়ানা কোল ফিল্ড, সেটা গান্ডোয়ানা যুগে তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ এই যে ফল্ট, এই যে চ্যুতিটা তৈরি হয়েছিল, সেখানে গাছপালা, প্রাণী মাটির নিচে চাপা পড়ে যায়। গান্ডোয়ানা যুগে একদম যেখানে বর্তমানে দামোদর মহানদী প্রবাহিত, ঠিক তার লাইন বরাবর, ঠিক ভারতের প্রায় মাঝ বরাবর বলা যায়, এই চ্যুতিটা তৈরি হয় এবং সেখানে এগুলো চাপা পড়ে যায়, গাছপালা পশু পাখি চাপা পড়ে যায়, কয়লাতে পরিণত হয়। এবং এইখানেই এটাই হচ্ছে ভারতের 98% কয়লা এখানে পাওয়া যায়। এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশান, এমসিকিউ তৈরি হয় এখান থেকে। ভারতের যে কোল ফিল্ড তার অধিকাংশই হচ্ছে গান্ডোয়ানা যুগের কয়লা এবং এই কয়লাটা যথেষ্ট উৎকৃষ্ট বিটুমিনাস জাতীয় কয়লা। তো এটা, এই ঘটনাটা আমরা গান্ডোয়ানা যুগে দেখলাম। এরপর মেসোজয়িক যুগ এলো, বর্তমান সময় থেকে 150 মিলিয়ন বছর আগে বা 15 কোটি বছর আগে। ভারতের যে মূল ভূখণ্ড গান্ডোয়ানা থেকে আলাদা হয়ে উত্তর দিকে যাত্রা শুরু করে, অর্থাৎ গান্ডোয়ানা যে পুরো দক্ষিণ দিকের ভাগটা ছিল, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, এইগুলোকে ছেড়ে তার যাত্রাটা শুরু হয় মূলত মেসোজয়িক যুগে। এবং এই সময়তেই মাদাগাস্কারের সাথে ভারতের অংশটা আলাদা হয়ে যায়, তার আগে একসাথে ছিল। তো মেসোজয়িক যুগে যাত্রা শুরু হলো, ভারতের দক্ষিণ থেকে উত্তরে যাত্রা শুরু হলো মেসোজয়িক এরাতে। ঠিক আছে, এটাও একটা এমসিকিউ এখানে তৈরি হতে পারে। এরপরে লেট ক্রিটেশাসের পরবর্তী সময়, ক্রিটেশাস যুগে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ঘটনা ঘটে ভারতের ভূখণ্ডের মধ্যে, সেটা হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি, বিদার অগ্নুৎপাত, যেটা বর্তমানে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, সেখানে বিদার অগ্নুদ্গম শুরু হয়। কবে শুরু হয়? লেট ক্রিটেশাসে। অর্থাৎ বর্তমানে যেখানে কৃষ্ণ মৃত্তিকা রয়েছে, যেখানে দাক্ষিণাত্য মালভূমি রয়েছে, সেখানে এই যে অগ্নুৎপাত শুরু হয়েছিল, সেটা কবে হয়েছিল? ক্রিটেশাস যুগের শেষ দিকে, লেট ক্রিটেশাস পিরিয়ডে এটা হয়েছিল। এটা আর একটা কোয়েশ্চেন হতে পারে এখান থেকে, এমসিকিউ এখান থেকে তৈরি হতে পারে যে পার্টিকুলার এই সময়ে লেট ক্রিটেশাসে দক্ষিণ ভারতে মালভূমিটা তৈরি হয়, লাভা বেরিয়ে আসতে থাকে এই সময়, যেটা থেকে রেগুর মাটি তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। এই টাইম পিরিয়ড থেকে কিন্তু প্রশ্ন হবে, খুব গুরুত্ব সহকারে এগুলো পড়বেন। আমি যেগুলো বলছি স্পেসিফিক একদম নির্দিষ্ট করে দিচ্ছি এই জায়গা থেকে এমসিকিউ হতে পারে, সেগুলো কিন্তু একটু আলাদা করে গুরুত্ব দিয়ে পড়বেন। আচ্ছা, এই অংশটা আমরা জানি যে ভারতের ধীরে ধীরে উত্তর দিকে চলন যেটা দেখা যায়, ধীরে ধীরে এই যে মেসোজয়িক যুগে চলনটা শুরু হলো, মাদাগাস্কার থেকে আলাদা হলো, ধীরে ধীরে ওপর দিকে উত্তর দিকে চলন হলো। ভারতের ভূখণ্ড যেটা ছিল, ঠিক আছে, যেটাকে প্রোটো কন্টিনেন্ট বলা হচ্ছে, সেই প্রোটো কন্টিনেন্ট ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। এখানে টেথিস রয়েছে, এখানে টেথিসের সাথে এখানে পলিস্তর ছিল। তো ভারতের যে ভূখণ্ড, ভারতীয় পাত, আর এখানে ছিল ইউরেশীয় পাত, সেই পাতের সাথে সংঘর্ষটা হয় এবং হিমালয় পর্বতমালাইভাবে তৈরি হয়। এটা আমরা জানি, এই স্টোরিটা আমরা জানি। তো জাস্ট এখানে আমরা ভিডিওটা দেখলাম।
তো এই ঘটনাটা মূলত ঘটেছিল আমরা জানি টারশিয়ারি যুগে। টারশিয়ারি যুগে এই ঘটনাটা ঘটে, এই ধাক্কাটা হয়েছিল। তো তেথিসের মধ্যে যে পলি পড়েছিল, অর্থাৎ যে জিওসিন ক্লাইন তেথিস, সেখানে যে পলি পড়েছিল সেটা ভাঁজপ্রাপ্ত হয়ে ভঙ্গিল পর্বত তৈরি হয়। তো এর ফলে পরপর তিনটে ধাপে হিমালয়ের উৎপত্তিটা হয়েছিল। এটাও থেকে আরেকটা প্রশ্ন হয়, তিনটে ধাপে। গ্রেট হিমালয়টা তৈরি হয় অলিগো ইউসিন পিরিয়ডে, মধ্য হিমালয় তৈরি হয় মিওসিন পিরিয়ডে, আউটার হিমালয় তৈরি হয় সেটাও কিন্তু মিওসিন পিরিয়ডে। তাহলে তিনটে ধাপে তিনটে আলাদা আলাদা ভূমিকম্প, তিনটে আলাদা আলাদা বড় ভূমিকম্প, এবং হিমালয় পর্বত কিন্তু উৎপত্তিটা হয়। তো এটা থেকে প্রশ্ন হয়। এবার ধরুন আমাদের যে সারা ভারতবর্ষ জুড়ে যে সমস্ত শিলাগুলো রয়েছে, রক সিস্টেম, এটা ইম্পর্ট্যান্ট। কোথায় কি শিলা পাওয়া যায়, সবথেকে পুরাতন সবথেকে প্রাচীন শিলা কোনটা, সবথেকে নবীন শিলা কোনটা, ইত্যাদি নানান ধরনের প্রশ্ন কিন্তু এখান থেকে হয়। সেটা আমরা একটু দেখে নেব। তো আর্কিয়ান রক সিস্টেম, যেটা প্রিক্যাম্বিয়ান এরাতে হয়েছিল, সবথেকে পুরাতন একটা পাতালিক শিলা, সেটা হচ্ছে আর্কিয়ান রক সিস্টেম। এটাকে আমরা দুটো ভাগে ভাগ করি, আর্কিয়ান নিস সিস্ট আর ধারওয়ার সিস্টেম। এগুলো কোথায় আছে, এর বৈশিষ্ট্য কী, সেটাতে আমরা আসবো। জাস্ট ক্লাসিফিকেশন আমরা দেখছি। পুরানা রক সিস্টেম, এটা সবচেয়ে পুরাতন রূপান্তরিত শিলা, প্রিক্যাম্বিয়ান এরার এটাও। কুডাপ্পা আর বিন্ধ্য সিস্টেম, এই দুটো ভাগ। দ্রাভিদিয়ান রক সিস্টেম, কার্বনিফেরাস যুগে এটা তৈরি হয়। আর হচ্ছে আর্য রক সিস্টেম, যেটা হচ্ছে তুলনামূলক কিছুটা নবীন আর্য রক সিস্টেম। তো এর মধ্যে গান্ডোয়ানা সিস্টেম আছে, ভারতের যেটা কয়লা, যেটা আমরা একটু আগে জানলাম। জুরাসিক, ডেকান ট্র্যাপ, আর হচ্ছে টারশিয়ারি সিস্টেম, যেটা হিমালয় পর্বত উৎপত্তির সময়কার যে শিলা সেইগুলো। এবার আমরা দেখব এগুলো কোথায় কি পাওয়া যায় বা কি বৈশিষ্ট্য আছে, ছোট করে। খুব বেশি এখানে ডেপথে যাওয়ার প্রয়োজন নেই, জিওলজিক্যাল পার্টে আমরা খুব বেশি ঢুকবো না, যতটা আমাদের জন্য প্রয়োজন আমরা ততটা জানব। তো আর্কিয়ান সিস্টেম, এখানে এটা হচ্ছে সবচেয়ে প্রাচীনতম শিলা। তাহলে এখান থেকে একটা এমসিকিউ আমরা পেয়ে যাচ্ছি, প্রাচীনতম শিলা সেটা হচ্ছে আর্কিয়ান রক সিস্টেম। কোথায় দেখতে পাওয়া যায়, উপদ্বীপীয় ভারতের 2/3 অংশ, অর্থাৎ ম্যাক্সিমাম পিরিয়ড এখানে রয়েছে, পোর্শন রয়েছে। এছাড়া উড়িষ্যা, মেঘালয়, মধ্যপ্রদেশ, ছোটনাগপুর মালভূমিতে দেখা যায়। এবং হিমালয় পর্বতের যে মূল অংশ, পর্বতের মজ্জা, সেটাও এখানে দেখতে পাওয়া যায়। এবং কোনো প্রাণীর দেহাবশেষ, কোনো জীবাশ্ম এর মধ্যে পাওয়া যায়নি, কারণ এটা বহু পুরাতন শিলা। এবার এর মধ্যে ধারওয়ার, কর্ণাটকের ধারওয়ার জেলাতে পাওয়া যায়। এবং এই জায়গাটাতে অতি উচ্চমানের আকরিক লোহা, ম্যাঙ্গানিজ ইত্যাদি বিভিন্ন রকম, এবং আমরা জানি কর্ণাটকে সোনা পাওয়া যায়, কোলার গোল্ডফিল্ড রয়েছে। সেই সব জায়গাগুলো কিন্তু এই ধারওয়ার রক সিস্টেমে দিয়ে তৈরি। এরপর পূর্ণা রক সিস্টেম, পূর্ণা অন্ধ্রপ্রদেশের কুডাপ্পা, কুর্নুল, ছত্তিশগড়, সিংভূম, এইসব জায়গাতে দেখতে পাওয়া যায়। পান্না, গোলকুন্ডা, হীরের খনি এই পূর্ণা রক সিস্টেমের মধ্যে রয়েছে। দ্রাভিডিয়ান রক সিস্টেম, এইখানে কিন্তু টুইস্ট আছে। দ্রাভিডিয়ান রক সিস্টেম মানে কিন্তু দক্ষিণ ভারতের নয়, একদম স্পেসিফিক হিমালয় অঞ্চলে দ্রাভিডিয়ান রক সিস্টেমটা পাওয়া যায়। ঠিক আছে, এটা মনে রাখবেন, হিমালয় অঞ্চলে দ্রাভিডিয়ান রক সিস্টেম পাওয়া যায়। এবং এর বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে জীবাশ্ম পাওয়া যায়। আমরা জানি হিমালয় পার্বত্য অঞ্চলে মূল জীবাশ্ম থেকে আমরা জানতে পেরেছি যে সেটা একসময় সমুদ্রে পলিস্তর থেকে এসেছে। যাই হোক, তো দ্রাভিডিয়ান রক সিস্টেম এখানে দেখা যায়। আর আর্য রক সিস্টেম হচ্ছে সবথেকে নবীন, গান্ডোয়ানা, দামোদর উপত্যকা, মহানদী, গোদাবরী, এই জায়গাটা, যেটাতে কয়লার সবচেয়ে উৎকৃষ্ট মানের কয়লা এবং সবচেয়ে বেশি পরিমাণ কয়লা পাওয়া যায়, 98% কয়লা এখান থেকে পাওয়া যায়। ডেকান ট্র্যাপ, যেটা আমরা দেখলাম কি ক্রিটেশাস যুগে, লেট ক্রিটেশাসের একদম শেষ দিকে অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছে। মহারাষ্ট্র, সৌরাষ্ট্র, মালব, কর্ণাটকের উত্তর অংশে দেখতে পাওয়া যায়। ব্যাসল্ট মূলত এখানে দেখতে পাওয়া যায়, তার সাথে ডলোরাইট, রায়ালাইট, এই সমস্ত পাথর এখানে আছে। টারশিয়ারি সিস্টেম, হিমালয়, এই সময় হিমালয় তৈরি হচ্ছে এবং এখানেও কিছুটা পরিমাণ কয়লা পাওয়া যায়। আমরা জানি দার্জিলিং বা এই সমস্ত জায়গাতে এখানে টারশিয়ারি যে কয়লা, সেটা কিন্তু দার্জিলিংয়ে পাওয়া যায়, হিমালয় পার্বত্য অঞ্চলে কিছু কিছু জায়গাতে পাওয়া যায়। খুব একটা উন্নত মানের নয়, কিন্তু এখানে একটা কয়লা পাওয়া যায়, টারশিয়ারি সিস্টেমের কয়লা। আর হচ্ছে প্লিস্টোসিন যুগ,
প্লিস্টোসিন যুগের বিশেষত্ব কি? এই যুগে 4টে হিমযুগ এসেছিল। প্লিস্টোসিন যুগে 4টে হিমযুগ এসেছিল, এটা আপনারা জানেন কম বেশি। আমি হিমযুগ নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে পরে আলোচনা করব, হিমবাহের সময় আলোচনা করব। 4টে হিমযুগ এসেছিল। তো যেটা কাশ্মীরের কারেওয়া তৈরি হয়েছে এই সময়, কারণ কারেওয়াটা কিন্তু হিমবাহের বাহিত যে পদার্থ সেইগুলো দিয়ে কারেওয়া তৈরি, কাদা বালি পলি এগুলো দিয়ে তৈরি ছিল। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের ওভারঅল কোন রক সিস্টেমটা কোথায় কি হয়েছিল, কবে হয়েছিল, কোথায় কি এক্সাম্পল। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, আবার বলছি জায়গাটা নেগলেক্ট করবেন না। আমাদের শুধু রিলিফ ফিচার্স বলা আছে মানে এইগুলো থেকে আসবে না, এগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আচ্ছা, এবার আমরা ভারতের ডিভিশনে চলে আসবো, মূল ভূখণ্ড। আমরা এগুলো প্রত্যেকে জানি, উত্তরে পার্বত্য অঞ্চল, সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি উপকূল অঞ্চল, দ্বীপ অঞ্চল। ওভারঅল আমাদের এগুলো সব জানা আছে। আমি মোস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোতে হাইলাইট করব। আমরা জানি কি হিমালয়ের যে দৈর্ঘ্য সেটা পশ্চিম থেকে পূর্বে 2500 কিলোমিটার দীর্ঘ, এবং কোথাও এটা 160 থেকে 450 কিলোমিটার পর্যন্ত চওড়া, কোথাও 160, কোথাও 450। এবং এখানে আমরা জানি পরপর 4টে, দক্ষিণ থেকে উত্তরে পরপর 4টে লেয়ার রয়েছে। দক্ষিণে, একদম দক্ষিণে শিবালিক, তারপর হিমাচল, তারপরে হিমাদ্রি, তারপরে টেথিস। এই 4টে পার্ট রয়েছে দক্ষিণ থেকে উত্তরে। আর পূর্ব পশ্চিম হিমালয় পর্বতমালার 3টে ভাগ রয়েছে, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয় এবং পূর্ব হিমালয়। কোনটা কোন পার্টের মধ্যে আছে সেটা আলোচনা করব। আচ্ছা, এইখানে এই যে রেঞ্জগুলো আছে, এই রেঞ্জের সিকোয়েন্স মনে রাখবেন, কোনটার পর কোনটা আছে এটা থেকে প্রশ্ন হয়। তো একদম উত্তরে এখানে কারাকোরামটা নেই, কারাকোরামটা এখানে আসবে। লাদাখের ওপরে রয়েছে কারাকোরাম, কারাকোরামের পরে লাদাখ, লাদাখের পর জাস্কার, তারপরে কিন্তু উচ্চ হিমালয়, তারপরে পীরপাঞ্জাল বা এইটা হচ্ছে হিমাচল হিমালয়ের একটা অংশ, হিমাদ্রি, হিমাচল, আর এখানে হচ্ছে শিবালিক দক্ষিণে। তো পরপর এই সিকোয়েন্সটা মনে রাখবেন, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, তারপরে এখানে শুরু হচ্ছে জাস্কার, লাদাখ, তারপরে কারাকোরাম। এটা আউটার হিমালয়ের অংশ, টেথিস হিমালয়ের এই দিকের অংশটা হচ্ছে এইটা। তো এই 4টে ভাগ রয়েছে, এগুলো কম বেশি আপনাদের জানা। আমি ছোট্ট করে একটু রিভিশন করিয়ে দেবো যে শিবালিক হিমালয় আমরা জানি সবথেকে নিচু, হিমালয় শ্রেণীগুলোর মধ্যে সবথেকে নিচু, গড় উচ্চতা 600 থেকে 1500 মিটার ম্যাক্সিমাম। আস্তে আস্তে উত্তর দিকে এটা ঢালু হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে হিমাচল হিমালয় বা যেটাকে বলা হয় লেসার হিমালয়। বিভিন্ন নামে কিন্তু প্রশ্ন হতে পারে, বিভিন্ন নামে প্রশ্ন হতে পারে, এগুলো মনে রাখবেন। এবং এই যে পীরপাঞ্জাল, ধওলাধার, মুসৌরি, নাকটিব্বা, পরপর এই যে অংশটা রয়েছে এখানে, এই দেখুন পীরপাঞ্জাল, ধওলাধার, তারপর এখানে নাকটিব্বা, মুসৌরি, এই যে পর্বতগুলো, এগুলো কিন্তু প্রত্যেকটাই হিমাচল হিমালয়ের অংশ। এটা থেকে আলাদা একটা প্রশ্ন হয়, এমসিকিউ তৈরি হয় এখানে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ইনফরমেশন খুব ভালো করে ডায়াগ্রামের সাথে দেখে মনে রাখবেন, একদম এগুলো প্রশ্ন হয়। পীরপাঞ্জাল, ধওলাধার, মুসৌরি, নাকটিব্বা, এগুলো সব কটাই কিন্তু হিমাচল হিমালয়েরই অংশ। তো তারপরে রয়েছে হিমাদ্রি বা গ্রেটার হিমালয়, যেটা সবথেকে উঁচু, যেটা গড় উচ্চতা 6000 মিটারেরও বেশি। সবচেয়ে বড় বড় শৃঙ্গগুলো এখানে রয়েছে। আমরা জানি এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা ইত্যাদি ইত্যাদি, মাকালু, যাবতীয় কম বেশিগুলো জানেন। আচ্ছা, একটু এখানে 4-5টা উচ্চতা করে রাখবেন, কারণ অনেক সময় হয় কি হায়ারার্কি দেওয়া হয়, সাজাতে দেওয়া হয় যে কোনটা উঁচু কোনটা নিচু। একটু এখানে এগুলো উচ্চতাগুলো দেখে রাখবেন যে এটা এত এটা এত, ওভারঅল যেন সাজাতে পারেন, কিছুটা তো এলিমিনেট করতে পারেন, সেরকম একটা প্রিপারেশন এখানে করে রাখবেন। আর তারপর যে টেথিস, হিমাদ্রির উত্তরে 40 কিলোমিটার চওড়া, 4000 মিটার থেকে 5000 মিটার গড় উচ্চতা রয়েছে। এবং এখানে জাস্কার, জাস্কারের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে লিও পার্গেল, লিও পার্গেল। এবার আমরা পূর্ব পশ্চিমে ডিভিশনে চলে আসবো। পূর্ব পশ্চিমে 3টে ভাগ রয়েছে, পশ্চিম হিমালয়, মধ্য হিমালয়, পূর্ব হিমালয়। পশ্চিম হিমালয়ের মধ্যে জম্মু কাশ্মীরের অংশটা পড়ছে, হিমাচল প্রদেশ পড়ছে, আর পড়ছে উত্তরাখণ্ড বা উত্তরাঞ্চল। এই 3টে পার্ট কিন্তু, অর্থাৎ নেপালের বাঁ দিকের পুরো অংশটা হচ্ছে পশ্চিম হিমালয়, পুরো নেপালটা হচ্ছে মধ্য হিমালয়, আর তারপরে নেপালের ডান দিকে এখানে সিকিম, পশ্চিমবঙ্গ থেকে শুরু করে অরুণাচল প্রদেশ পর্যন্ত ভুটান হয়ে এটা হচ্ছে পূর্ব হিমালয়ের অংশ। তো পশ্চিম হিমালয়ে জম্মু কাশ্মীরে একদম এই হিমালয়ের যে সীমারেখা, এখানে নাঙ্গা পর্বত থেকে শুরু হচ্ছে, পশ্চিম দিকের এই সীমারেখাটা নাঙ্গা পর্বত থেকে শুরু হচ্ছে, আপ টু অরুণাচল প্রদেশের নামচা বারোয়া পর্যন্ত হচ্ছে হিমালয়ের সীমারেখা। তো যাই হোক, কাশ্মীর যে হিমালয় রয়েছে, কাশ্মীর হিমালয়
দক্ষিণ থেকে উত্তরে পরপর সমান্তরাল হয় পুঞ্চ পাহাড়, পীরপাঞ্জাল, জাস্কার, যেটা আমরা একটু আগে ম্যাপে দেখলাম, সবকটাই কিন্তু কাশ্মীরের মধ্যে পড়ছে। তো এখানে কাশ্মীর উপত্যকা যেটা রয়েছে সেটা সমতল অংশ, একেবারেই সমতল অংশ, ভূস্বর্গ বলা হয় এই অংশটাকেই। এবং এখানে কিন্তু ডাল হ্রদ রয়েছে, উলার হ্রদ রয়েছে, দুটোই মিষ্টি জলের হ্রদ। এবং উলার হ্রদ হচ্ছে ভারতের সবথেকে বড় মিষ্টি জলের হ্রদ, আপনারা জানেন। আর উলার হ্রদের মধ্য দিয়ে কিন্তু ঝিলাম নদী প্রবাহিত, ঝিলাম নদীর জলটাও সেখানে কিন্তু উলার হ্রদে আসে, এটাও প্রশ্ন হয়, দুটো থেকেই প্রশ্ন হয়। আর এই পীর পাঞ্জাল রেঞ্জ কাশ্মীর উপত্যকাকে কিন্তু আলাদা করেছে ভারতের অন্যান্য জায়গা থেকে। এই কারণে কাশ্মীরে যেতে গেলে আমাদের বানিহাল বা যেটা জহর টানেল বলা হয়, অথবা জজিলাটা যদি অন্য সাইডে আছে, তো মূলত পীর পাঞ্জাল পাস এবং বানিহাল যেই অংশটা, পীর পাঞ্জাল পর্বতকে কেটে তবে কিন্তু আমাদের কাশ্মীর উপত্যকায় পৌঁছাতে হয়, না হলে আমরা কিন্তু পারবো না পৌঁছাতে। তো সেই পাসগুলো এখানে রয়েছে। আর পাস থেকে সাধারণত আমরা আশা করতে পারি একটা প্রশ্ন থাকবে, কোন পাস কোন রাজ্যে রয়েছে বা কোন দুটো জায়গার সাথে কানেকশান তৈরি করেছে, সেগুলো কিন্তু আমাদেরকে এখানে খুব ভালো করে যত্ন সহকারে একদম মনে রাখতে হবে। জজিলা পাস, জজিলাটা হচ্ছে কাশ্মীরের সাথে লাদাখের কানেকশান তৈরি করেছে, সেটাও আমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্ট্যান্ট। আর বিয়াফো, বল্টারো, হিসপার, এই যে হিমবাহগুলো, এগুলো কিন্তু কারাকোরাম পর্বতের হিমবাহ এইখানে রয়েছে। খারদুংলা হচ্ছে এখানে সবচেয়ে উঁচু জায়গা। এটা কাশ্মীর হিমালয় হলো। এরপর হিমাচল হিমালয় রয়েছে, পাঞ্জাব আর হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে ধওলাধর, নাকটিব্বা, মুসৌরি, এগুলো কিন্তু হিমাচল হিমালয়ের অংশ। এখানে আবার একটা এমসিকিউ এখানে তৈরি হতে পারে, ধওলাধর, নাকটিব্বা, মুসৌরি এগুলো হিমাচল হিমালয়ের অংশ। তারপর হচ্ছে কুমায়ুন হিমালয়, কুমায়ুন হিমালয় এটা কিন্তু একদম কুমায়ুন হিমালয়, কমপ্লিট কুমায়ুন হিমালয়, এটা কিন্তু উত্তরাখণ্ডে পড়ছে, পুরোটাই উত্তরাখণ্ডে পড়ছে। এবং সবচেয়ে বড় বড় উঁচু উঁচু শৃঙ্গ এখানে, নন্দাদেবী, ত্রিশূল, কেদারনাথ, এগুলো সব এখানে অংশ। এবং এইখানেতেই হিমবাহের যে উপত্যকা, তাকে দুন উপত্যকা বলছি আমরা, এখানে রয়েছে। এবং সেখানকার যে হ্রদ, সেগুলোকে আমরা তাল হ্রদ বলছি। এগুলো কম বেশি জানা আপনাদের, নৈনিতাল, ভীমতাল, সাততাল, পুনতাল ইত্যাদি সমস্ত তালগুলো কুমায়ুন হিমালয়তে রয়েছে, উত্তরাখণ্ডে রয়েছে। তো এটা হচ্ছে পশ্চিম হিমালয়টা কভার হলো, পশ্চিম হিমালয়ের যে পুরো ব্লু কালারের অংশটা সেটা। এরপরে মধ্য হিমালয়, সেন্ট্রাল হিমালয়, পুরো নেপালটাই হচ্ছে মধ্য হিমালয়। কি সীমারেখা, এখানে নেপালের সীমারেখা হচ্ছে এদিকে কালী নদী, ভারতের সাথে নেপালের বাউন্ডারি তৈরি করেছে কালী নদী। তো কালী নদী পরবর্তী ডান দিকের যে অংশটা, সেটা হচ্ছে নেপাল, এবং সেটাই হচ্ছে আমাদের মধ্য হিমালয়। পুরো নেপালটাই হচ্ছে মধ্য হিমালয়ের মধ্যে আসছে। আর এইদিকে শেষ হচ্ছে কোথায়, সিঙ্গলীলা পর্বতশ্রেণী। নেপাল শেষ হচ্ছে, তারপরে সিঙ্গলীলা পর্বতশ্রেণী থেকেই আমাদের পশ্চিমবঙ্গ সিকিমের অংশটা শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যেকার যে অংশ সেটা পুরোটাই হচ্ছে সেন্ট্রাল হিমালয়, নেপাল। এখানে আলাদা কিছু খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, শুধু একটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এখানে পর্বতের যে সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো একটু মনে রাখতে হবে, কার পর কোনটা রয়েছে। এখানে ধরুন এভারেস্ট, এভারেস্টের ডান দিকে বাঁদিকে কী রয়েছে দেখুন, এভারেস্টের ডান দিকে রয়েছে মা কালু, তারপরে দিকে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর বাঁদিকে এখানে চয়ু, গৌরীশঙ্কর, সিসাপাংমা, এইগুলো। আর নেপালের আদার্স যে পর্বতগুলো, সেগুলোর নামগুলো একটু মনে রাখবেন। মেবি জিজ্ঞাসা করা হতে পারে যে এইগুলো এর মধ্যে কোনটা, কোন রেঞ্জ, কোন পর্বতটা নেপালে রয়েছে বা ভারতের বাইরে কোনগুলো রয়েছে, তো একটু জেনে রাখবেন। ধবলগিরি, অন্নপূর্ণা, মানসালু, গণেশ, হিমাল, সিসাপাংমা, গৌরীশঙ্কর, চয়ু, এভারেস্ট, মাকালু, এগুলো কিন্তু সব নেপালে পড়ছে, বা ঘুরিয়ে জিজ্ঞাসা করা হতে পারে মধ্য হিমালয় এগুলো পড়ছে। ঠিক আছে, তাহলে এগুলো ম্যাপটা একটু স্টাডি করলে ভালো করে খুব সহজে এটা মনে রাখা সম্ভব। এবার সিঙ্গলীলা থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গ, সিকিম হয়ে, ভুটান হয়ে, অরুণাচল প্রদেশ পুরোটাই হচ্ছে পূর্ব হিমালয়ের অংশ। এখানে আমরা তিনটে অংশে তিনটে পার্টে ভাগ করছি, দার্জিলিং সিকিম হিমালয়, ভুটান হিমালয় আর অরুণাচল। দার্জিলিং সিকিমের অংশ, দার্জিলিং আমাদের যে সান্দাকফু রয়েছে বা সিঙ্গলীলা পর্বতশ্রেণীর এই যে অংশটা, এর মধ্যে পড়ে যাচ্ছে।
কাঞ্চনজঙ্ঘা সবচেয়ে বড় কথা এখানে পড়ছে, ৮,৫৯৮ মিটার উচ্চতা। তারপরে পশ্চিমবঙ্গের মধ্যে সান্দাকফু, ফালুট, সবরগ্রাম পরপর তিনটে সবচেয়ে উঁচু জায়গা পশ্চিমবঙ্গে, সেটা এখানে পড়ে যাচ্ছে। আর নামচা বারোয়া, অরুণাচল হিমালয়ের সবচেয়ে উঁচু জায়গা নামচা বারোয়া, সেটাও এখানে পড়ছে। নাথুলা, জেলেপলা পাসগুলো সিকিমের মধ্যে এখানে আসছে। এটা হলো। এবার কারাকোরাম রেঞ্জ, কারাকোরাম যে আমাদের আউটার হিমালয়ের যে পার্ট, 400 কিলোমিটার পর্যন্ত যথেষ্ট বড় এবং গড় উচ্চতাটা 6,000 মিটার কিন্তু ওপরে। গড় ইউনিভার্সিটি এখানে রয়েছে। আর বিয়াফো, বল্টারো, হিসপার যতগুলো ইম্পর্টেন্ট যে হিমবাহগুলো সেগুলো কিন্তু কারাকোরামের মধ্যে আসছে। এবং সিয়াচেন, যেটা ভারতের সবচেয়ে বড়, দীর্ঘ 76 কিলোমিটার পর্যন্ত দৈর্ঘ্য, সেটাও কিন্তু কারাকোরাম পর্বতে পড়ছে। কারাকোরামের নিচে রয়েছে লাদাখ, লাদাখ রেঞ্জ, 6,000 মিটার উচ্চতা। ভারতের সর্বোচ্চ মালভূমিকেও লাদাখ বলা হয়। এবং কৈলাস পর্বত, যেটা কৈলাস পর্বত কিন্তু লাদাখ হিমালয়ের অংশ, এটা মনে রাখবেন। কৈলাস পর্বত, কৈলাস মানস সরোবর যে যাত্রা হয়, সেই কৈলাস পর্বত সেটা কিন্তু লাদাখ হিমালয়ের একটা অংশ, যদিও সেটা তিব্বতে পড়ছে, কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে। এখানে একটু স্পেসিফিক্যালি উত্তর পূর্বের যে পার্বত্য অঞ্চল, মালভূমি অঞ্চলটা আরও পরিষ্কার করে দেওয়া আছে, আমি সেজন্য এখানে ম্যাপগুলো রেখেছি। উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল যেটা মেঘালয় বাদ দিয়ে অরুণাচল, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, এই পুরো অংশটা উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল বলা হয়। পাটকই, লুসাই, নাগা, মিকির, মিসমি এগুলো এখানে রয়েছে। একটু ম্যাপটা দেখে নেবেন কোনটা। যেমন মিসমি পাহাড়ে হচ্ছে সবচেয়ে দাফাবুম, মিসমি পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা এটা দাফাবুম। এবং পুরো উত্তর পূর্বের পার্বত্য অঞ্চল যে অংশটা রয়েছে, পাহাড়ি অঞ্চল, হিমালয় এক্সটেনশন যেটা, তার মধ্যে সবচেয়ে উঁচু হচ্ছে এই জায়গাটা, 4,571 মিটার, মিসমি পাহাড়ের দাফাবুম। এখানে কিন্তু প্রত্যেকটা সর্বোচ্চ শৃঙ্গ থেকে প্রশ্ন হয়, প্রচুর এমসিকিউ এখান থেকে হওয়ার জায়গা আছে। আমি প্রত্যেকটা আপনাদের হাইলাইট করে দিচ্ছি, প্রত্যেকটা কিন্তু গুরুত্ব সহকারে মনে রাখবেন। মিসমি পাহাড়ের দাফাবুম পূর্বাঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা, সবচেয়ে উঁচু শৃঙ্গ, 4,571 মিটার। মণিপুরে ইম্ফল উপত্যকা, লোকটাক হ্রদ যথেষ্ট সুন্দর। লোকটাক হ্রদে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক আছে সেখানে। তো যাই হোক, একটার সাথে একটা কানেক্ট করে এখানে মনে রাখবেন এগুলো। মেঘালয় মালভূমি, মেঘালয়ে গারো, খাসি, জয়ন্তিয়া পরপর রয়েছে। পশ্চিম থেকে পূর্বে সিকোয়েন্স জিজ্ঞাসা করা হয় কার পরে কোনটা রয়েছে, তো গারো প্রথমে, তারপরে খাসি, তারপর জয়ন্তিয়া। গারো পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গা হচ্ছে নকরেক। খাসি পাহাড়ের মধ্যে শিলং, লুম শিলং, সেটা হচ্ছে মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ শিলং, 1,961 মিটার। তাহলে খাসি পাহাড়ের এই শিলং, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে উঁচু জায়গা মেঘালয় মালভূমির। এটা আর একটা প্রশ্ন এখান থেকে হয়। এবং তার পাশে রয়েছে জয়ন্তিয়া। শিলং মালভূমির দক্ষিণে চেরা মালভূমি আছে। চেরা মালভূমি থেকে প্রশ্ন হয়। চেরা মালভূমি হচ্ছে একটা কাস্ট অঞ্চল। চেরা মালভূমি হচ্ছে একটা কাস্ট অঞ্চল, যেখানে আমরা চুনাপাথরের গুহাগুলো দেখতে পাই। অনেকগুলো গুহা এখানে রয়েছে, দেখবেন উত্তর পূর্ব দিকে এই জায়গাতে স্পেসিফিক্যালি চেরা মালভূমিতে এটা দেখতে পাওয়া যায়। তো সেটা কোথায় রয়েছে? শিলংয়ের দক্ষিণ দিকে মেঘালয়তে। তো প্রত্যেকটা থেকে কিন্তু মনে রাখতে হবে, প্রত্যেকটা অংশগুলো মনে রাখবেন। আচ্ছা, এখানে চার্টের মধ্যে দেওয়া রয়েছে, দেখুন এখানে মোস্ট ইম্পর্টেন্ট, এটা আবারও বলছি, এখান থেকে খুব সম্ভাবনা আছে একটা প্রশ্ন আসার। কোন পাস কোন রাজ্যে রয়েছে এবং কোন দুটো জায়গার মধ্যে কানেকশন তৈরি করছে। এখানে যেমন ধরুন কাশ্মীরে, ঠিক আছে, জজিলা, বুর্জিলা, তারপরে বানিহাল, পীরপাঞ্জাল, এই যে পাসগুলো, এর প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এছাড়া ছাংলা, লানাকলা, এগুলোও কিন্তু এর মধ্যে আসছে। লিমিশলা, জম্মু কাশ্মীর, এগুলো তিব্বতের সাথে এগুলো কানেকশন পূর্ব দিকে। আচ্ছা, এরপরে এখানে হিমাচল প্রদেশে সিপকিলা, রোটাং, এইগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সিপকিলা দিয়ে শতদ্রু নদী প্রবেশ করেছে, সিপকিলা দিয়ে। রোটাং পাস খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, দুটো নদী এখান থেকে তৈরি হয়েছে। উত্তরাঞ্চল মানা পাস, নীতি পাস, লিপু লেক। এই যে লিপু লেক, ভারত নেপাল সীমান্তের কাছে লিপু লেক রয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রার একটা খুব গুরুত্বপূর্ণ এখানে অংশ।
তিব্বতের সাথে এটা কানেকশন করছে ভারতের সাথে। প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়। আবার এখানে জেলেপলা, নাথুলা সিকিমের দুটো ইম্পর্টেন্ট পাস। ভুটানে চুম্বি উপত্যকার সাথে কানেকশন তৈরি করেছে। অরুণাচল প্রদেশে বোমডিলা ইম্পর্টেন্ট, দিহং পাস এবং ইয়াংয়াপ পাস এখান দিয়ে আবার ব্রহ্মপুত্র প্রবেশ করেছে ভারতে। তো স্পেসিফিক্যালি নানা রকমের প্রশ্ন এখান থেকে হতে পারে, নানা রকমের প্রশ্ন করার জায়গা এখানে রয়েছে। প্রত্যেকটা আবারও বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট, এই জায়গাটা খুব ভালো করে করবেন। এবং শুধু তাই নয়, দক্ষিণ দিকে উপদ্বীপীয় ভারতের যে পার্টগুলো আছে, পালঘাট তামিলনাড়ু কেরালার মধ্যে কানেকশন তৈরি করছে, থলঘাট মুম্বাই নাসিকের মধ্যে, ভোরঘাট মুম্বাই পুনে, গোরানঘাট মাউন্ট আবুর দক্ষিণ দিকে আছে উদয়পুর শহরের কাছে, হলদিঘাট আরাবল্লী পর্বতে রয়েছে। তো এই দক্ষিণ দিকেরগুলো এখান থেকেও প্রশ্ন হয়। মুম্বাই পুনে, ভোরঘাট আর থলঘাট থেকে বেশি প্রশ্ন হয়, কনফিউশন তৈরি হয় যদি ঠিকঠাক না পড়া হয়। থলঘাটটা হচ্ছে মুম্বাই নাসিক আর ভোরঘাট হচ্ছে মুম্বাই আর পুনে, ঠিক আছে। তো পার্বত্য অঞ্চলের মধ্যে এই জায়গাগুলো ইম্পর্টেন্ট ছিল, আমি প্রত্যেকটা বললাম। এর মধ্যে অনেক ইনফরমেশান আছে, আমি এমসিকিউটাও দিয়ে দেবো, এগুলো খুব ভালো করে প্রত্যেকটা তৈরি করে নেবেন। সমভূমি অঞ্চলের মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে অনেকগুলো টার্ম জিজ্ঞাসা করা হয়, টার্ম থেকে প্রশ্ন হয়। সিন্ধু গঙ্গা ব্রহ্মপুত্র যে বৃহৎ সমভূমি অঞ্চল, সেটাই আমরা উত্তরের বৃহৎ সমভূমি অঞ্চল বলি। এটা 7.8 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত, 300 মিটারের কম উচ্চতা। আমরা জানি সমভূমি অঞ্চল মানেই হচ্ছে 300 মিটারের কম উচ্চতা সম্পন্ন হবে। এবার এখানকার যে টার্ম ভাবর কোনটা, ঠিক শিবালিক হিমালয়ের পাদদেশে যে নুড়ি কাকরপূর্ণ অঞ্চল, ঠিক পর্বতের পাদদেশে যে অংশটা, সেটা হচ্ছে ভাবর। কিছুটা ঢেউ খেলানো থাকে এবং এখানেই নদীগুলো কিন্তু কিছুটা অন্তঃসলীলা হয়ে যায়, কারণ ওপরে প্রচুর নুড়ি কাঁকর রয়েছে, তার নিচে দিয়ে প্রবাহিত হয় মূলত নদীগুলো। এটাকে বলা হচ্ছে ভাবর। তরাই, ভাবরের একটু দক্ষিণে জলাভূমিময়ের সাথে সাথে যে অংশ, তাকে বলা হয় তরাই। পূর্ব ভারতে তরাই এর বিস্তারটা একটু বেশি, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত এখানে হয়, জলাজ অঞ্চল এই জন্য এখানে তৈরি হয়েছে। ভাঙ্গার প্রাচীন পলি আমরা জানি, একটু পুরাতন পলি, বন্যার জল এখানে পর্যন্ত পৌঁছায় না, তাকে ভাবর বলে। আর খাদার, নবীন পলি যতদূর বন্যার জল পৌঁছায় নতুন পলি তৈরি হয়, সেটা হচ্ছে খাদার। রেহ বা কলার, উত্তরপ্রদেশ হরিয়ানার যে শুকনো অঞ্চল, লবণযুক্ত পতিতভূমি, তাকে রেহ বা কলার বলে। এই টার্ম থেকে প্রশ্ন হয়, দেখবেন 2016-তে ভুর কাকে বলে, এখান থেকে প্রশ্ন হয়েছিল, ভুর। তো এখানে যে কোনো ধরনের টার্মগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো রেহ বা কলার, লবণতাযুক্ত পতিতভূমি, তাকে রেহ বা কলার বলা হয়। ভুর, বায়ুবাহিত বালির সঞ্চয় অনুচ্চ টিলা, অর্থাৎ বালিয়াড়ি। পলিগুলো সঞ্চিত হয়ে উঁচু যে বালিয়াড়ি তৈরি হয়, কিছুটা বায়ুবাহিতও বটে, তাকে ভুর বলা হয়। মূলত আমাদের যে গঙ্গা যমুনা যে দোয়াব অঞ্চল, তার মধ্যে এটা দেখতে পাওয়া যায়। এবার মূলত এর ভাগ রয়েছে এইগুলো: পাঞ্জাব হরিয়ানা সমভূমি, উচ্চগঙ্গা, মধ্যগঙ্গা এবং নিম্নগঙ্গা সমভূমি আর ব্রহ্মপুত্র সমভূমি, এই ভাগগুলো রয়েছে। আর রাজস্থানের সমভূমিটাকেও কিন্তু আমরা সমভূমির মধ্যেই, ব্রড যে ক্লাসিফিকেশান, তার মধ্যে আমরা কিন্তু সেটা নিয়ে আসি। তো মধ্য ভারতের যে উচ্চভূমি, আমি বাকি অংশগুলো রাজস্থানের অংশটা পরে আসছি। মধ্যভাগের যে উচ্চভূমি, এই ম্যাপটা মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা খুব ভালো করে দেখবেন। ঠিক আরাবল্লী শেষ হচ্ছে এখানে, আরাবল্লীর ডান দিকে মালব মালভূমি রয়েছে, তারপর রয়েছে বুন্দেলখণ্ড, রেওয়া, তার নিচে বাঘেলখণ্ড এবং তার ডান দিকে হচ্ছে ছোটনাগপুর মালভূমি, এবং এই আরেকটু দক্ষিণ দিকে হচ্ছে উৎকল, উড়িষ্যা। এটা হচ্ছে পুরো মিডল্যান্ড। ঠিক ওপরের সমভূমি অঞ্চলটা শেষ হচ্ছে, তার নিচে দিকে কিন্তু পরপর এই অংশগুলো রয়েছে। এখানে কেন এটা দেখতে বললাম, ম্যাপটা সিকোয়েন্স জিজ্ঞাসা করা হতে পারে আবারও। ঠিক আরাবল্লীর ডান দিকে কোন অংশটা রয়েছে, মালব মালভূমি। বাঘেলখণ্ড কোনটা, বুন্দেলখণ্ড কোনটা, সেটা আমাদের মনে রাখতে হবে একটু। ঠিক এখানে বিন্ধ্য পর্বত রয়েছে,
হাইল্যান্ড, সেন্ট্রাল হাইল্যান্ডে ঠিক পরেই বৃন্দ পর্বত রয়েছে, যেটা একটা ব্লক মাউন্টেন। উত্তর পূর্বাংশ কাইমুর পাহাড়। আমি এখানে ডিটেল পাহাড়ের একটা ম্যাপ দেখাবো, সেটাও খুব ভালো করে তৈরি করে নেবেন। পজিশানগুলো, লোকেশানগুলো ইম্পর্ট্যান্ট। এবং বিন্ধ আর সাতপুরা আমরা জানি দুটোই হচ্ছে ব্লক মাউন্টেন, দুটোই স্তূপ পর্বত। ঠিক বিন্ধ এবং সাতপুরার মধ্যে যে অংশ, সেটা দিয়ে নর্মদা নদী প্রবাহিত হয়েছে, তারপরে তাপ্তি নদী প্রবাহিত হয়েছে। ছোটনাগপুর মালভূমি তারপরে রয়েছে। ছোটনাগপুর মালভূমি আমাদের ভারতের হচ্ছে, এটা খনিজ ভাণ্ডার বলা হয়। পশ্চিমবঙ্গের কিছুটা অংশ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ছত্তিশগড়ের মধ্যে এটা রয়েছে। এবং আর্কিয়ান যুগের গ্রানাইট নিঃশিলায় তৈরি, যেটা আমরা প্রথমে পড়লাম কোন যুগের কি রয়েছে, সেটা ইম্পর্টেন্ট। এর মধ্যে আবার কিছু কিছু ছোট ছোট মালভূমি আছে, রাঁচি, হাজারিবাগ, সিংভূম, এইগুলো। এবং এখানে একটা ইম্পর্টেন্ট টার্ম, সেটা হচ্ছে প্যাট রিজিয়ন। প্যাট রিজিয়ন কাকে বলা হয়? প্যাট রিজিয়ন হচ্ছে ঠিক রাঁচি মালভূমির এদিকে পশ্চিম দিকের উচ্চতা একটু বেশি, সেটাকে প্যাট রিজিয়ন বলা হয়। প্যাট। তো রাঁচি মালভূমির পশ্চিম দিকে বা ছোটনাগপুর মালভূমির অংশটাতে দেখতে পাওয়া যায়, এটা মনে রাখবেন। এবং এখানে হুড্রু, দশম, রাজরাপ্পা এইসব জলপ্রপাতগুলো দেখতে পাওয়া যায়। ভারতের খনিজ ভাণ্ডার বলে এটা জানেন। তো এই অংশ থেকে এইগুলো যথেষ্ট ইনফরমেশন। মালভূমি ঠিক আরাবল্লীর ডান দিকে রয়েছে। দাক্ষিণাত্য মালভূমির একটা অংশ এটাকে মনে করা হয়। ড্রেনেজ সিস্টেম দুটো, একদিকে আরব সাগরের দিকে চলে যাচ্ছে আর একটা বঙ্গোপসাগরের দিকে চলে যাচ্ছে। ঠিক এটা একটা মধ্যভাগে অবস্থান করছে। এই ম্যাপটার কথা বলছিলাম। এই যে রেঞ্জগুলো আছে, একটু অবস্থানগুলো দেখে রাখবেন, কোনটা কোন রাজ্যে আছে, কোনটা ডান দিকে, ডান দিকে কোনটা, কার বাদিকে কোনটা, এখান থেকে কিন্তু প্রশ্ন হবে। তো আরাবল্লী এখানে রয়েছে। আচ্ছা, আরাবল্লী কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে বলুন তো? এই যে আরাবল্লীর সর্বোচ্চ অংশ গুরুশিখর, এটা কোন কোন রাজ্যের উপর দিয়ে গেছে, এটা প্রশ্ন হয়। ম্যাপ স্টাডি করলে এগুলো কিন্তু বলতে পারবেন। কোন রাজ্যের উপর দিয়ে গেছে একটু বলুন। রাজস্থান, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, না, হরিয়ানাটা হবে না, হরিয়ানা হবে না। গুজরাট থেকে শুরু হচ্ছে, মধ্যপ্রদেশ হয়ে, রাজস্থান হয়ে, দিল্লিতে গিয়ে শেষ হচ্ছে। ঠিক আছে? কোন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি, এরকম প্রশ্নটা হয়। তো চারটে মনে রাখবেন। একটা হচ্ছে গুজরাট, আরেকটা হচ্ছে মধ্যপ্রদেশ, আরেকটা হচ্ছে রাজস্থান, আপ টু দিল্লিতে গিয়ে এটা শেষ হচ্ছে। ঠিক আছে? দিল্লি পর্যন্ত কিন্তু আরাবল্লী পর্বতের বিস্তার। সর্বোচ্চ অংশ হচ্ছে গুরুশিখর। বিন্ধ এবং সাতপুরা পরপর রয়েছে। সাতমালা পর্বতটা কোথায় রয়েছে? না, বিন্ধ সাতপুরার ঠিক মাঝখানে সাতমালা। মিলন পাহাড়টা কোথায় রয়েছে? বিন্ধ পর্বতের ডান দিকে। এখানে এই যে মহাকাল পর্বত, ঠিক সাতপুরার এই ডান দিকের অংশটা। অমরকণ্টক এখানে রয়েছে, অমরকণ্টক শৃঙ্গ। অমরকণ্টকটা হচ্ছে একটা কি ধরনের এখানে ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাওয়া যায় অমরকণ্টকের অঞ্চলে? কেন্দ্রবিমুখ। কোন দুটো নদী বেরিয়েছে এখান থেকে? কোন দুটো নদী বেরিয়েছে এখান থেকে? নর্মদা ও সোন। হ্যাঁ, সোনটা চলে গেছে কিছুটা উত্তর দিকে, নর্মদা চলে গেছে বাম দিকে, পশ্চিম দিকে। তো এই যে এক একটা সূক্ষ্ম সূক্ষ্ম অংশ, এটা কোথায় রয়েছে পার্টিকুলার কোথায়? বা রাজমহল পাহাড়টা কোথায় অবস্থিত, এটা থেকে প্রশ্ন হয়। অযোধ্যা পাহাড় তার নিচে, আরেকটু দক্ষিণে বাদাম পাহাড় উড়িষ্যা, তার নিচে গড়জাট পাহাড়। তারপরে এখানে পূর্বঘাটের অংশটা শুরু হয়ে যাচ্ছে, আরমাকুন্ডা ইত্যাদি ইত্যাদি, যেখানে যে শৃঙ্গগুলো সেগুলো রয়েছে। শেভরয় ঠিক দেখুন মিডলে, এখানেই। তারপরে নীলগিরি শুরু হয়ে যাচ্ছে এইদিকে। এবং সবচেয়ে দক্ষিণে রয়েছে কার্ডামাম পাহাড়, ভারতের সবচেয়ে দক্ষিণের পাহাড় কার্ডামাম। আর এখানে পশ্চিমঘাটা একটানা বিস্তৃত, নীলগিরি, পূর্বঘাট পশ্চিমঘাটের মিলন অংশ নীলগিরি পড়ছে। তো সমস্তটা এখানে কোথায়? এই যে অজন্তা পাহাড়, অজন্তাটা ঠিক কোন জায়গাতে? গির অরণ্য, যে গির রেঞ্জ,
গুজরাট এখানে রয়েছে, কচ্ছ, মান্ডব, এগুলো সব কিন্তু এক একটার অবস্থান পজিশনটা মনে রাখবেন। পূর্ব ভারতে যেগুলো আমরা দেখলাম সেগুলো এখানে দেওয়া রয়েছে। তো ওভারঅল ম্যাপ স্টাডির জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং আপনারা এগুলো করবেন। ম্যাপ স্টাডির জন্য আপনারা কিন্তু একটু সময় রাখবেন, প্রতিদিন বেশি না 10 মিনিট করে যদি ম্যাপ দেখেন তাহলে দেখবেন কিছুদিন পরে আপনাদের ম্যাপেরও একটা আলাদা দখল তৈরি হয়ে যাবে। আমাদের ইন্ডিয়ান জিওগ্রাফি পুরোটাই ম্যাপ স্টাডি করে মনে রাখা সম্ভব, পুরোটাই। রিভার সিস্টেম বলুন, এরপর বা আরও অন্যান্য যে পোর্শনগুলো আছে ম্যাপ স্টাডি করে মনে রাখতে পারবেন। তো একটু ম্যাপটা দেখবেন, আমি যেগুলো যা প্রয়োজন হবে আমি প্রোভাইড করে দেবো, কিন্তু আপনাদের কাজ হবে সময় করে একটু দেখা। এইগুলো থেকে অনেক কোয়েশ্চেন কিন্তু আপনারা আনসার দিতে পারবেন সঠিকভাবে। আচ্ছা, তারপরে বুন্দেলখণ্ড রয়েছে, বুন্দেলখণ্ড পান্না অঞ্চল রয়েছে এই জায়গাতে, বুন্দেলখণ্ড অংশ। আর রয়েছে বাঘেলখণ্ড, ছোটনাগপুর মালভূমি ঠিক পশ্চিম দিকে, সোন নদীর অববাহিকার দক্ষিণে বাঘেলখণ্ড, মধ্যপ্রদেশের মধ্যে পড়ছে বাঘেলখণ্ড। দাক্ষিণাত্য মালভূমি, দাক্ষিণাত্য মালভূমির মধ্যে মূল 3টে অংশ রয়েছে। দাক্ষিণাত্য মালভূমি নিয়ে কোন সময় তৈরি হয়েছিল, কী হয়েছিল সেটা আমরা অলরেডি আলোচনা করেছি, ঠিক আছে। কার্ডামাম পাহাড় একদম দক্ষিণ দিকে এটা চলে আসে কার্ডামাম পাহাড় পর্যন্ত, 16 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। লেট ক্রিটেশাসে এটা তৈরি হয়েছিল, ইত্যাদি ইনফরমেশানগুলো মনে রাখতে হবে। এবং এই দাক্ষিণাত্য মালভূমির 3টে পার্ট, মহারাষ্ট্র মালভূমি, এখানে তেলেঙ্গানা আর হচ্ছে কর্ণাটক। মহারাষ্ট্র, তেলেঙ্গানা, কর্ণাটক এই 3টে নিয়ে হচ্ছে দাক্ষিণাত্য মালভূমি। আর কর্ণাটক মালভূমির মধ্যে ময়দান আর মালনাদ এই দুটো ডিভিশন এখানে করা হয়। কোনটা কাকে কি বলে? ময়দান হচ্ছে কিছুটা সমতল অংশ, মালনাদ হচ্ছে কিছুটা তরঙ্গায়িত অংশ, একটু উঁচু অংশ। এটা কর্ণাটক মালভূমির অংশ। তাহলে মহারাষ্ট্র মালভূমি, কর্ণাটক মালভূমি আর তেলেঙ্গানা মালভূমি ওভারঅল এই জায়গাটাতে রয়েছে। পুরো মালভূমি কোন জায়গাতে কি আছে আর ওখানে ডিটেলে দেওয়া রয়েছে, আমরা এর আগে ম্যাপে দেখেছি, আমি এখানটা আর বলছি না। এবার পশ্চিমঘাট পর্বত 1600 কিলোমিটার দীর্ঘ, এটা একটা ব্লক মাউন্টেন এবং এটা একটা তির্যকচ্যুত স্তূপ পর্বত। কীরকম স্তূপ পর্বত? তির্যকচ্যুত, কিছুটা হেলে রয়েছে পশ্চিমঘাট পর্বত। এবং দাক্ষিণাত্যের এটা জলবিভাজিকা হিসেবে অবস্থান করছে। সর্বোচ্চ অংশ হচ্ছে আনাইমুদি 2695 মিটার, উচ্চতাটা মনে রাখবেন। এবং এটা দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু জায়গা। ভোরঘাট, থলঘাট, পালঘাট এগুলো সব এখানে মধ্যে রয়েছে। পূর্বঘাট পর্বত মালায়াদ্রি বলা হয়, জিন্দাগাড়া সবচেয়ে উঁচু জায়গা। এটা ব্রেক করে রয়েছে, অনেকটাই ক্ষয়ীভূত। সাতপুরার ধূপগড়, পাঁচমারি মহাদেবের, মহাকালের অমরকণ্টক এখানে যদিও এই পোর্শনের মধ্যে আসছে। এগুলো পরপর উচ্চতম শৃঙ্গগুলো একটু মনে রাখবেন। সবার উচ্চতা মনে রাখার প্রয়োজন নেই, কিন্তু কার কোনটা শৃঙ্গ সেটা মনে রাখতে হবে। এবং নীলগিরি, দোদাবেতা সবচেয়ে উঁচু জায়গা। শোলা ফরেস্ট, শোলা বাস্তুতন্ত্র এখানে দেখতে পাওয়া যায় নীলগিরির মধ্যে। নীলাকুরুঞ্জি ফুল, এটাও এখানে দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্র মালভূমির 3টে পার্ট এখানে বলা রয়েছে, আমি অলরেডি বলেছি এটা। এবং মেঘালয় মালভূমি নিয়েও আলোচনা করেছি, আমি এখানে আসছি না। মরুভূমি অঞ্চলের যে পার্ট, রাজস্থানের থর মরুভূমি, এটাও আমাদের সমভূমির মধ্যে পড়ছে। এই পার্টগুলো মনে রাখবেন। প্রথম হচ্ছে বাগার, এই ছবিটা দেখুন, বাগার ঠিক আরাবল্লী পর্বত তার বাম দিকে বাগার। ঘাসে ঢাকা অঞ্চল, কিছুটা বালিময় একটু অঞ্চল। এটা থর মরুভূমি, শুরুটা এখানে মরুভূমি অঞ্চলে শুরুটা এখান থেকে হচ্ছে। তারপর হচ্ছে রোহি, বাগারের পরে রোহি, কিছুটা উর্বর ভূমি এখানে দেখতে পাওয়া যায়। আরাবল্লী থেকে ছোট ছোট কিছু নদী এখানে তৈরি হয়েছে, সেই জন্যে কিছুটা এখানটা উর্বর। তারপরে হচ্ছে ক্ষুদ্র মরু, রোহির পূর্ব দিকে রয়েছে, মূল মরুভূমিটা এখান থেকে শুরু হচ্ছে। তারপরে হচ্ছে হামাদা, বালিযুক্ত পাথুরে অঞ্চল। হামাদা হচ্ছে পাথুরে অঞ্চল, এটা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। হামাদা। এবং তারপর হচ্ছে মরুস্থলী, অর্থাৎ মরুভূমির সবচেয়ে মূল অংশ হচ্ছে মরুস্থলী, সেটা হচ্ছে একদম পশ্চিমে রয়েছে। এবং সিকোয়েন্সটা মনে রাখবেন, বাগার, রোহি, ক্ষুদ্র মরু, হামাদা, মরুস্থলী পরপর রয়েছে। এখানকার চলমান বালিয়াড়ি আপনারা জানেন, এটা ধ্রিয়ান বলে।
প্লায়া এখানকার লবণাক্ত হ্রদগুলোকে বলা হয়। এখানে সম্বর রয়েছে এবং ভারতের যেটা সবচেয়ে অন্তর্দেশীয় সবচেয়ে বড় বৃহত্তম যে হ্রদ সেটা হচ্ছে সম্বর। এবার উপকূলের সমভূমি, উপকূলের ডিভিশনটা আপনারা জানেন। এদিকে গুজরাট, কোঙ্কন, কর্ণাটক, মালাবার উপকূল রয়েছে, পশ্চিম উপকূল। আর এদিকে উৎকল, অন্ধ্র উপকূল, করমণ্ডল বা অন্ধ্র আর উৎকল নিয়ে পুরোটা হচ্ছে উত্তর সরকার উপকূল। এটা কম বেশি আপনারা জানেন। এবং ভারতের মোট উপকূল ভাগের দৈর্ঘ্য হচ্ছে 7517 কিলোমিটার। এখান থেকে এই ইনফরমেশানগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, প্রত্যেকটা ইনফরমেশন। মূল ভূখণ্ডের উপকূল রেখা 5423, আর যদি দ্বীপগুলো ধরা হয় তাহলে আরও তার সাথে 2094 যোগ হবে, টোটাল 7517। এবং এই উপকূলে 9টা রাজ্য, 4টে কেন্দ্রশাসিত অঞ্চল পড়ছে। এগুলো প্রত্যেকটা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে, খুব গুরুত্ব সহকারে মনোযোগ সহকারে এগুলো তৈরি করবেন। পশ্চিম উপকূলের মধ্যে কচ্ছের রণ থেকে একেবারে কন্যাকুমারিকা পর্যন্ত এর মধ্যে রয়েছে, পরপর বিস্তৃত। এখানে পোতাশ্রয় এগুলো ন্যাচারাল। ভঙ্গুর উপকূল বলে সম্ভব হয়েছে এটা। কান্ডালা, মারমাগাঁও, নবসেবা বন্দরগুলো এখানে আসছে। এগুলো আমরা পরে জানবো আবার অন্য ক্লাসের মধ্যে, ডিটেলে এগুলো আমরা করব, এখানে প্রয়োজন নেই। গুজরাটের উপকূল সবরমতী, মাহি, লুনি এই জায়গাটাতে এসে পড়েছে। খাম্বাত উপসাগর মোস্ট ইম্পর্ট্যান্ট, 4টে বড় বড় নদী এখানে এসে পড়েছে, সবরমতী, মাহি, নর্মদা, তাপ্তি। এছাড়া এখানে কচ্ছ অংশে কচ্ছের রণ রয়েছে। গ্রীষ্মকালে এখানে লবণ তৈরি হয় প্রচুর পরিমাণে। গলফ অফ কচ্ছ রয়েছে, কচ্ছ উপসাগর রয়েছে। এখানে ম্যারাইন ন্যাশনাল পার্কও রয়েছে, ঠিক আছে, এখানে ম্যারাইন ন্যাশনাল পার্ক রয়েছে। এবং এখানে গোরখনাথ শৃঙ্গ হচ্ছে গুজরাটের সর্বোচ্চ অংশ। গোরখনাথ, গিরনার পাহাড়ের অবস্থানটা আমরা দেখেছি এখানে আছে, তো সেখানে গোরখনাথ হচ্ছে সর্বোচ্চ অংশ। এবং এখানে এশিয়াটিক লায়ন পাওয়া যায় গির অরণ্যে, এন্ডেমিক এখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আচ্ছা, কোঙ্কন, গুজরাট থেকে গোয়া পর্যন্ত কোঙ্কন উপকূল, ভারতের সবচেয়ে ভগ্ন উপকূল হচ্ছে এটা, মনে রাখবেন, সবচেয়ে ভগ্ন উপকূল হচ্ছে কোঙ্কন উপকূল। তারপর হচ্ছে কর্ণাটক, কর্ণাটকের অংশ গোরসাপ্পা জলপ্রপাত এই অংশের মধ্যে পড়ছে, সবচেয়ে সংকীর্ণ অংশ এটা। তারপর হচ্ছে মালাবার। লেগুন আছে এখানে, কয়াল বলা হয় যেগুলোকে, ব্যাক ওয়াটার, যেটা সমুদ্রের জল যেটা এসে পড়ে। এবং এখানে হচ্ছে কুট্টনাড, কুট্টনাড হচ্ছে কেরালার সবচেয়ে নিচু জায়গা, ভারতের মধ্যে বলা যায় সবচেয়ে নিচু জায়গা, সমুদ্র থেকে প্রায় 6 মিটার পর্যন্ত নিচু, অনেকটা নিচু অংশ হচ্ছে এই জায়গাটা। কেরালার মধ্যেই এই জায়গাগুলোকে দেখতে পাওয়া যায়। এবং এখানকার ভীমনাদ কয়াল, সেটা হচ্ছে ভারতের সবচেয়ে দীর্ঘতম হ্রদ, প্রায় 97 কিলোমিটার এর দৈর্ঘ্য, সবচেয়ে বড় কয়াল। এবং এটা একটা রামসার সাইটের মধ্যে পড়ছে। আর কি, মালাবার উপকূলে মোনাজাইট বালি পাওয়া যায়, যেটা থেকে থোরিয়াম পাওয়া যায়, যেটা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পাওয়া যায় এখানে মালাবার উপকূলের মধ্যে, ঠিক আছে। পূর্ব উপকূলের সমভূমি, করমণ্ডল উপকূল উপরের অংশে রয়েছে, তামিলনাড়ুর এই অংশটা হচ্ছে করমণ্ডল উপকূল। বছরে 2বার বৃষ্টিপাত হয় এখানে, দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয়। তামিলনাড়ুর থাঞ্জাভুর জেলা এখানের মধ্যে পড়ছে। এবং পুলিকট হ্রদ যেটা ভারতের দ্বিতীয় বৃহত্তম লেগুন, সেটা এখানে পড়ছে। অন্ধ্র উপকূল, তারপরে তার উপরের অংশ, কৃষ্ণা এবং গোদাবরী দুটো এখানে পড়ছে। তার মধ্যে কোলেরু লেক রয়েছে, কোলেরু লেক, এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা জিজ্ঞাসা করা হয়, কৃষ্ণা গোদাবরীর মধ্যে কোন দ্বীপ রয়েছে, কোন হ্রদ রয়েছে, কোলেরু। কেজি বেসিন, যেটা খনিজ তেলের একটা বিরাট ভাণ্ডার এখানে, বিশাখাপত্তনম, মাছলিপত্তনম সব এই অন্ধ্র উপকূলে বন্দরগুলো রয়েছে। তারপরে হচ্ছে উড়িষ্যা, উৎকল উপকূল, চিল্কা পড়ছে যার মধ্যে। এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভারতের দ্বীপপুঞ্জ। এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন হয়, প্রচুর, খুব ভালো করে ম্যাপ স্টাডি করতে হবে এখানটা। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জটা খুব ভালো করে করতে হবে। এখানে দেখুন আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড, যেটা সবার উপরে রয়েছে উত্তর আন্দামান, তারপর হচ্ছে মধ্য আন্দামান, তারপর হচ্ছে দক্ষিণ আন্দামান, আর একটু দূরে রয়েছে লিটল আন্দামান। দক্ষিণ আন্দামানই শেষ নয়, এইখানে রয়েছে ডানকান প্যাসেজ। দক্ষিণ আন্দামান আর লিটল আন্দামানের মধ্যেকার যে জলভাগ তাকে বলা হয় ডানকান প্যাসেজ। এবং পোর্ট ব্লেয়ার, এটা কোন দ্বীপের মধ্যে রয়েছে, দক্ষিণ আন্দামানের মধ্যে পোর্ট ব্লেয়ার রয়েছে। এগুলো প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ মনে রাখবেন, সব জায়গা থেকে প্রশ্ন হয়। আচ্ছা, নারকোন্ডাম দ্বীপ, এটা কিন্তু আন্দামানের মূল গ্রুপ অফ আইল্যান্ডের একটু পূর্ব দিকে রয়েছে। ব্যারেন, সেটাও একটু পূর্ব দিকে রয়েছে। স্যাডেল পিক হচ্ছে আন্দামান নিকোবরের সবচেয়ে উঁচু অংশ, স্যাডেল পিক, সেটা রয়েছে উত্তর আন্দামানে।
ঠিক আছে। নর্থ সেন্টিনেল, এই যে সেন্টিনেল আইল্যান্ড বা এগুলো এক একটা উপজাতি সমৃদ্ধ এক একটা আইল্যান্ড, এগুলো মনে রাখবেন একটু কোথায় কোন দিকে রয়েছে। আর এই আন্দামান গ্রুপ অফ আইল্যান্ড শেষ হচ্ছে, তারপরে নিকোবরের আইল্যান্ডগুলো শুরু হচ্ছে, তার মাঝখানে যে জলভাগ সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল। আন্দামান আর নিকোবর দ্বীপের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল, বা ঘুরিয়ে বলা হতে পারে লিটল আন্দামান আর কার নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। লিটল আন্দামান আর কার নিকোবরের মধ্যে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। তাহলে দুটো হলো ডানকান প্যাসেজ 10 ডিগ্রি চ্যানেল, আর হচ্ছে সোমব্রেরো চ্যানেল। কার নিকোবর আর এখানে হচ্ছে লিটল নিকোবর, তার মধ্যে রয়েছে সোমব্রেরো চ্যানেল। আন্দামান নিকোবর আইল্যান্ডের সবচেয়ে দক্ষিণে হচ্ছে গ্রেট নিকোবর। নিকোবরের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে গ্রেট নিকোবর। এখানে মাউন্ট থুলিয়ার রয়েছে, যেটা শুধু যদি নিকোবর ধরা হয় তার সবচেয়ে উঁচু অংশ মাউন্ট থুলিয়ার। এখানে অনেকগুলো ন্যাশনাল পার্ক আছে, গালাথিয়া বে, মহাত্মা গান্ধী, এরকম অনেকগুলো ন্যাশনাল পার্ক সব গ্রেট নিকোবরে রয়েছে, এবং তার নিচে রয়েছে গ্রেট চ্যানেল। তো এখানে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো যা বললাম আমি, প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়, প্রত্যেকটা মনে রাখবেন। কোথায় কটার দ্বীপ রয়েছে, কোথায় কোন জলভাগটা রয়েছে, এবং এখানে যে পিগম্যালিয়ান পয়েন্ট বা ইন্দিরা পয়েন্ট গ্রেট নিকোবরের সবচেয়ে ভারতের দক্ষিণতম বিন্দু, সেটা এখানে রয়েছে। আর হচ্ছে লাক্ষাদ্বীপ, 36টা দ্বীপ নিয়ে তৈরি। রাজধানী হচ্ছে কাভারাত্তি। লাক্ষাদ্বীপটা পুরো প্রবাল দ্বীপ, আন্দামান নিকোবরটা হচ্ছে আগ্নেয় দ্বীপ, লাক্ষাদ্বীপটা হচ্ছে প্রবাল দ্বীপ। ঠিক আছে। 8 ডিগ্রি চ্যানেল রয়েছে এখানে, মিনিকয় আর মালদ্বীপের মধ্যে 8 ডিগ্রি চ্যানেল রয়েছে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন একটা জিজ্ঞাসা করা হয়। লাক্ষাদ্বীপ শেষ হওয়ার কিছু দূরে মালদ্বীপ দেশটা রয়েছে, তার মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল। তো ওভারঅল এই যে আমি অংশটা করালাম, এর মধ্যে প্রচুর ইনফরমেশান আছে। প্রত্যেকটা ডায়াগ্রাম দিয়ে খুব ভালোভাবে মনে রাখা সম্ভব, ডিভিশন করা সম্ভব, এবং যেখানে যা ইনফরমেশান আমি বলেছি প্রত্যেকটা থেকে প্রশ্ন হয়, এবং খুব গুরুত্ব সহকারে এটা তৈরি করবেন। এখান থেকে এটা তৈরি করার পর এমসিকিউ তৈরি করবেন, শর্ট নোটস দেবো সেখান থেকে সেটা তৈরি করবেন, ক্লাসটা প্রয়োজন হলে আরেকবার দেখে নেবেন বা শুনে নেবেন। এই সব কিছুর পর আপনারা এটার ওপর কোয়েশ্চেন আনসার ডিসকাস করবেন, এবং আমি তারপরে মক টেস্টটা নেব। তাহলে একটা কম্প্যাক্ট জিনিস এখান থেকে তৈরি হবে, যেটা কিন্তু আপনারা চট করে ভুলবেন না। এবং মোটামুটি 1 সপ্তাহের মধ্যে একবার কিন্তু এটা রিভিশন করবেন, না রিভিশন করলে কিন্তু মনে রাখতে পারবেন না। ওকে, কিছু প্রশ্ন করার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। স্যার, হ্যাঁ বলুন। গ্রুপ ডিসকাশনটা কবে হবে? কোনটা? গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশনটা শুরু হবে এই মে থেকেই শুরু হয়ে যাবে। তার মধ্যে আপনারা ইনিশিয়ালি এগুলো করে নিন, বুঝে নিন পুরো ব্যাপারটা। ঠিক আছে, ডেলি গ্রুপ ডিসকাশনটা হবে, কোনোটাই বাদ যাবে না, কিছু হবে না। তার মধ্যে আপনারা এগুলো শুরু করে নিন। ঠিক আছে, পড়াটা পুরো ভালো করে শুরু করে নিন। এর মধ্যেই আমি এটা শুরু করে দেবো, সমস্তটাই শুরু হয়ে যাবে। গ্রুপ ডিসকাশন বলুন, মক টেস্ট বলুন, রেগুলার ক্লাস ধরুন, এগুলো সব শুরু হয়ে যাবে এর মধ্যে। ঠিক আছে, ওকে, তাহলে আজ এই ক্লাসটা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।